অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের যে ফর্ম, যেটা গতকাল পাবলিশ করা হয়েছিল, সেটা কিভাবে ফিল আপ করবেন সেটাই আলোচনা করব। ভিডিওটি একটু বড় হবে, আপনারা সকলেই জানেন এই ফর্মটা একটু বড়, 12 পাতার ফর্ম রয়েছে। ভিডিওটি অবশ্যই একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই ভিডিওটি দেখার পর ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। দেখুন, প্রথমেই আছে পরিবারের প্রধানের নাম। তাহলে এই যে ফাঁকা ঘরটা আছে, এই ফাঁকা ঘরে আপনার পরিবারের যে প্রধান তার নামটা বসিয়ে দেবেন এবং আধার কার্ড অনুযায়ী কিন্তু নামটা বসাতে হবে। তারপরে পরিবারের প্রধানের জন্ম তারিখ, দিন, মাস, বছর, এই যে ফরম্যাট, এই ফরম্যাটে বসিয়ে দেবেন। তারপর পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ, মহিলা বা অন্যান্য। আমাদের এখানে সাধারণত পরিবারের প্রধান পুরুষরাই হয়ে থাকে, তাই আমরা এখানে পুরুষেই দাগ দিয়ে দেবো। তারপরে দেখুন পরিবারের প্রধানের আধার নাম্বার, আপনার পরিবারের যিনি প্রধান তার আধার নাম্বার, এই যে 12 ডিজিটের আধার নাম্বার, এই ফাঁকা ঘরটাই বসাবো। তারপর যদি ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি থাকে তাহলে এখানে বসাবেন, না থাকলে এখানে আপনাকে কিছু বসাতে হবে না। পরিবারের সদস্য সংখ্যা, আপনার পরিবারের মোট কতজন সদস্য সংখ্যা, 5 জন কি 6 জন কি 7 জন, সেটা এখানে বসিয়ে দেবেন। এবারে দেখুন 7 নম্বর যে পয়েন্ট আছে, এখানে আপনার ঠিকানা, আপনার গ্রাম, আপনার পোস্ট, আপনার থানা, আপনার জেলা, আপনার রাজ্য এবং আপনার পিন নাম্বার, এইভাবে কিন্তু আপনি আপনার যে ঠিকানা সেটা এখানে বসিয়ে দেবেন। এই ফর্ম বাংলাতে আপনাদেরকে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, তবে এই বাংলা ফর্মেও আপনারা ইংরাজিতে লিখতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না। 8 নম্বর পয়েন্টটা দেখুন, এখানে যোগাযোগ নাম্বার, আপনার এখানে মোবাইল নাম্বার দিতে হবে। তবে কোন মোবাইল নাম্বারটা দেবেন না, পরিবারের প্রধানের আধারের নম্বর সঙ্গে সংযুক্ত যে মোবাইল নাম্বার আছে, আধার কার্ডের সঙ্গে লিঙ্কড যে ফোন নাম্বার আছে পরিবারের প্রধানের, সেটা এখানে আপনাকে বসাতে হবে। তারপরে এখানে দেখুন জন্ম তারিখ, লিঙ্গ, প্রধানের সঙ্গে সম্পর্ক এবং পরিবারের সকল সদস্যের সমস্ত তথ্য আপনাকে এখানে দিতে হবে। প্রথমেই দেখুন পরিবারের প্রধান, পরিবারের প্রধান এখানে দেখুন এই যে এই ঘরটা, পাশের যে ঘরটা, এখানে একটি গুরুত্বপূর্ণ কলম আছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। এবার এখানে আছে পরিবারের প্রধান, পরিবারের প্রধান কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন? যদি করেন হ্যাঁ হবে, আর যদি না করেন তাহলে এখানে কোনো দাগ দেওয়ার দরকার নেই। যেহেতু আমাদের এখানের ক্ষেত্রে সাধারণত পরিবারের প্রধান যারা হয় তারা পুরুষরাই হয়, তাহলে এখানে দাগ দেওয়ার দরকার নেই। যদি কোনো ক্ষেত্রে মহিলা পরিবারের প্রধান হয়ে থাকে তাহলে হ্যাঁ হতেই পারে, তিনি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেই থাকতে পারেন, তাহলে তখন এখানে আমাকে হ্যাঁতে দাগ দিতে হবে। তারপরে দেখুন সদস্য নাম্বার 1, সদস্য নাম্বার 1 তার যে নাম সেটা এখানে বসাবেন। তারপরে তার জন্ম তারিখ, তারপর তার লিঙ্গ, তারপর পরিবারের প্রধানের সঙ্গে তার কি সম্পর্ক, তারপর আধার নাম্বার, আধার নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে থাকেন এই সদস্য নাম্বার 1 যদি করে থাকেন তাহলে হ্যাঁতে দাগ দেবেন, আর যদি না করে থাকেন তাহলে কোনো জায়গায় দাগ দেওয়ার দরকার নেই। ঠিক একইভাবে সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 পর্যন্ত আছে। সংখ্যা যদি সদস্য সংখ্যা যদি মোট 6 জন হয় সেক্ষেত্রে আপনি এই ফর্মটা ফিল আপ করতে পারবেন, আর যদি তারও বেশি হয়ে থাকে তাহলে এই ফর্ম জেরক্স করে সদস্য 6, সদস্য 7 সেগুলো যোগ করতে পারেন। এবার ঠিক একইভাবে এই সমস্ত সদস্যর ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে দেখুন এরপরে 10 নম্বর পয়েন্টে এখানে সমস্ত পরিবারের সকল সদস্যের যে আধার, যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস নেওয়া হচ্ছে। প্রথমেই দেখুন হেড অফ দ্য ফ্যামিলি, তার যে ব্যাংক সেই ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি যে কোড আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে। এবার যে ব্যাংকে ডিবিটি করা আছে সেই ব্যাংকের ডিটেলসই এখানে দিতে হবে। ঠিক একইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সমস্ত সদস্যর আপনার পরিবারের মোট যতগুলো সদস্য আছেন প্রত্যেকের সমস্ত তথ্য, ব্যাংকের তথ্য এখানে দিয়ে দেবেন। তারপরে 11 নম্বর পয়েন্ট আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে সকল পরিবারের মানে যা আপনার পরিবারের সমস্ত সদস্যর এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার আপনাকে এখানে ভরতে হবে। এবার আপনার পরিবারের সকলের ভোটার লিস্টের নাম নাও থাকতে পারে, আপনার পরিবারে যদি কোনো বাচ্চা থাকে 18 বছরের নিচে যদি থাকে তার তো ভোটার লিস্টের নাম থাকবে না, তাহলে সেক্ষেত্রে তাদের ডিটেলস এখানে ভরার দরকার নেই। প্রথমেই দেখুন হেড অফ দ্য ফ্যামিলি, তার যে এপিক নাম্বার সেটা বসাবেন, তারপর বিধানসভার ক্ষেত্র, তারপর অংশ নাম্বার অর্থাৎ পার্ট নাম্বার এখানে বসিয়ে দেবেন। ঠিক একইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4 বাকি সমস্ত সদস্যর ফিল আপ করবেন। আর যদি বাচ্চা থাকে আপনার পরিবারে তাদের ক্ষেত্রে
আসছে না বিষয়টি, তাহলে সেখানে ফিল আপ করার দরকার নেই। দেখুন বিভাগ, আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন সেটা আপনাকে দাগ দিতে হবে। আপনি যদি জেনারেল হয় তাহলে জেনারেলে দাগ দেবেন, যদি ইডব্লিউএস হন তাহলে ইডব্লিউএসে, যদি এসসি এসটি ওবিসি যেটা হবেন সেটা আপনাকে এখানে দাগ দিতে হবে। তারপরে দেখুন রেশন কার্ড খাদ্য ভর্তুকি, এখানে দেখুন আপনার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে হ্যাঁতে দাগ দেবেন, যদি না থাকে তাহলে নাতে দাগ দেবেন। যদি হ্যাঁ হয় কার্ডের ধরন উল্লেখ করতে হবে, আপনি কোন ধরনের কার্ড আপনাদের আছে, AAY PHH যেটা হবে সেটাই আপনি দাগ দিয়ে দেবেন। তারপরে দেখুন আপনার সম্পদ, আপনার বাড়িতে কি কি সম্পদ আছে। 1 নম্বরে দেখুন প্রথমেই বলেছে আপনার বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর আছে হ্যাঁ কি না, যদি থাকে তাহলে হ্যাঁতে দাগ দেবেন। পারিবারিক জমির মালিকানা যদি থাকে তাহলে হ্যাঁতে দাগ দেবেন। অবশ্যই রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি বা ওই যে পর্চা টর্চা জমির রেকর্ড যদি থাকে সেই সমস্ত নথিগুলো আপনাকে দিতে হতে পারে। এবারে দেখুন এখানে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, সেটা আপনার পরিবারের সকল সদস্য মিলিয়ে মোট জমির পরিমাণ কত হচ্ছে সেটা শতকে আপনাকে এই ঘরে লিখতে হবে। আপনার বাড়িতে কি কি গাড়ি আছে, মোটর চালিত গাড়ি যদি বাইক বা 4 চাকা থাকে তাহলে সেটা এখানে উল্লেখ করতে হবে। যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে না করবেন। যদি হ্যাঁ হয় গাড়ির সংখ্যা কতগুলো গাড়ি আছে সেটা এই ঘরটাই লিখতে হবে। আর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এখানে সেটা উল্লেখ করে দিতে হবে। এবার পরিবার ভিত্তিক স্বাস্থ্য বিমা, যদি আপনার কোনো স্বাস্থ্য বিমা করা থাকে তাহলে হ্যাঁ করবেন, আর যদি না করা থাকে তাহলে না করবেন। এবার এখানে দেখুন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবারই বেশিরভাগ স্বাস্থ্যসাথী কার্ড আছে। এটা একটা আপনার হচ্ছে সরকারি হেলথ বিমা, তাই এখানে প্রথমেই দেখুন হেড অফ দ্য ফ্যামিলি আছে নিশ্চয়ই, তাহলে হ্যাঁ করবো। আর এই যে স্বাস্থ্যসাথী কার্ড এটা সরকারি, তাই সরকারিতে আমরা দাগ দেবো। আবার অনেকের বেসরকারিও স্বাস্থ্য বিমা করে রাখেন, সেক্ষেত্রে বেসরকারি আপনার যদি স্বাস্থ্য বিমা থাকে তাহলে বেসরকারিতে আপনি ক্লিক করবেন। আপনার প্রিমিয়াম, আপনার কত টাকার স্বাস্থ্য বিমা করা আছে সেটা আপনাকে দিতে হবে। ঠিক একইভাবে শুধুমাত্র হেড অফ দ্য ফ্যামিলির দিলে হবে না, সদস্য 1, সদস্য 2, সদস্য 3 প্রত্যেক সদস্যর আপনার পরিবারে যতগুলো সদস্য আছে তার সমস্ত ডিটেলসগুলো দিতে হবে। এবারে দেখুন আয় বা পেশা, কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্স ফাইল বা ট্যাক্স যদি দিয়ে থাকেন তাহলে হ্যাঁ হলে হ্যাঁ করবেন, আর যদি না হয় না করবেন। এবার যদি পরিবারের সদস্যদের প্যান কার্ড থাকে, যাদের মোটামুটি প্যান কার্ড আছে প্রত্যেকের নাম এবং প্যান নাম্বার এখানে আপনাকে দিতে হবে। তারপরে দেখুন কর্মসংস্থানের ধরন, প্রথমেই পরিবারের প্রধানের কি কাজ করেন পরিবারের প্রধান, সরকারি ক্ষেত্রে নাকি সরকারি যদি চাকরি করেন তাহলে প্রথমে এটাই দাগ দিতে হবেন। তারপরে বেসরকারি হলে বেসরকারিতে দাগ দেবেন। তারপরে যদি কোনো ব্যবসা করে থাকেন তাহলে ব্যবসার ক্ষেত্রে এখানে দাগ দেবেন। পার্ট টাইম জব করে থাকলে এখানে দাগ দিতে হবে। তারপরে কারিগরি শিল্পী বা কৃষক হয়ে থাকলে এখানে দাগ দেবেন। পরিযায়ী শ্রমিক নাকি বেকার নাকি অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে এখানে দেখে আপনাকে সঠিক জায়গায় দাগ দিতে হবে। এবার আপনার পরিবারের অন্যান্য সদস্যরাও যদি চাকরি বা কোনো কিছু কাজ করে থাকে তার সমস্ত ডিটেলসগুলো এখানে দিতে হবে। সদস্য 1, সদস্য 2 মোটামুটি আছে, এগুলো একটু দেখে নেবেন। তারপরে এখানে দেখুন পরিবারের প্রাপ্তবয়স্ক শিক্ষিত এবং অশিক্ষিত সংখ্যা, আপনাদের পরিবারে কজন শিক্ষিত কজন অশিক্ষিত, অবশ্যই তারা প্রাপ্তবয়স্ক হতে হবে, তাদের সমস্ত ডিটেলসগুলো দিতে হবে। আপনার পরিবারে যদি সবাই ধরুন 5 জন সদস্য, 5 জনই যদি শিক্ষিত হয় তাহলে প্রথমে 5 লিখে দেবেন, আর অশিক্ষিতর ঘরে এখানে 0 লিখে দেবেন। এবার দেখুন পরিবারের প্রধান তিনি শিক্ষিত না অশিক্ষিত, যদি শিক্ষিত হয় শিক্ষিততে রাখ দেবেন। তার হাইয়েস্ট কোয়ালিফিকেশান কি, ধরুন গ্র্যাজুয়েট, তাহলে এখানে গ্র্যাজুয়েট লিখে দেবেন। এবার ঠিক একইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 প্রত্যেকটা বিষয়গুলো আছে এখানে ফিল আপ করতে হবে। এবারে কোনো পরিবারের আপনার পরিবারের কোনো সদস্য যদি পঞ্চায়েত প্রধান বা যদি কোনো MLA বা মন্ত্রী হয়ে থাকে তাহলে যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না হয় না করবেন। থাকলে অবশ্যই তাদের যে নথি সেটা জমা দিতে হবে, এবং যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বর কত, তিনি আপনার পরিবারের সদস্য নম্বর কত, 3 নম্বর কি 4 নম্বর সেটা আপনাকে উল্লেখ করতে হবে। ধরুন আপনার পরিবারের 2 নম্বর সদস্য পঞ্চায়েত প্রধান, তাহলে এখানে আপনাকে 2 নম্বর লিখতে হবে, আর তার যে সার্টিফিকেট সেটা আপনাকে এর সঙ্গে দিতে হবে। তারপরে আপনার এখানে দেখুন কোনো সদস্য যদি সরকারি পেনশনভোগী হয়ে থাকে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে নাতে ক্লিক করবেন। তিনি যদি যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য সংখ্যা, সদস্য নাম্বার কত, আপনার পরিবারের যে সদস্য আপনার হচ্ছে সরকারি
পেনশনভোগী হয়ে থাকেন তাহলে তিনি কত নম্বর সদস্য সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। তারপর কারো যদি জিএসটি রেজিস্টার করা থাকে সেক্ষেত্রে হ্যাঁ হলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। তারপর হচ্ছে পরিবারের মোট বার্ষিক আয় কত সেটা এখানে সংখ্যায় আপনাকে এখানে লিখতে হবে। তারপরে দেখুন অন্যান্য পরিচয়পত্র, যদি সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যদি আবেদন করে থাকেন তাহলে দেখুন যদি আবেদন করে থাকেন তাহলে আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় আবেদন যে নাম্বার অ্যাপ্লিকেশান নাম্বার সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। ইস্যু করা হয়েছে যদি সার্টিফিকেট পেয়ে যান তাহলে সার্টিফিকেট নাম্বারটা এখানে বসাতে হবে। আর এবার একইভাবে পরিবারের সমস্ত সদস্যদের সমস্ত ইনফরমেশানগুলো বসাতে হবে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যদি আবেদন করে থাকেন। আর যদি আপনি আগে থেকেই ভারতীয় হন, এটা কেবলমাত্র যারা ভারতীয় নয়, যারা বাইরে থেকে এখানে এসেছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যারা আবেদন করছে তাদের জন্য। আর যারা ভারতীয় প্রথম থেকেই তাদের জন্য তো প্রযোজ্য নয়, বেশিরভাগ ক্ষেত্রে এটাই হবে প্রযোজ্য নয়। আমরা এখানে প্রযোজ্য নয়ে ক্লিক করব বা দাগ দেব। তারপরে দেখুন এই সমস্ত পরিবারের সদস্যর সমস্ত ডিটেলস যদি আপনি সিএএতে আবেদন করে থাকেন তাহলে দিতে হবে, নতুবা প্রযোজ্য নয় এই জায়গাটাই আপনাকে দাগ দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দেখুন অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, তারপরে হচ্ছে আপনার স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, এগুলো যদি থাকে তার আইডি নাম্বার, কোন তারিখে ইস্যু করা হয়েছে, পরিবারের এই সমস্ত ডিটেলসগুলো দিতে হবে। সদস্য নাম্বার 1-এর যদি থাকে সেটাও দিতে হবে, সদস্য নাম্বার 2-এরও যদি থাকে সেটাও দিতে হবে। একইভাবে দেখুন এসআইআরে যদি নাম বাদ চলে যায়, যদি ট্রাইব্যুনালে অ্যাপিল করে থাকেন তাহলে হ্যাঁ করবেন, যদি অ্যাপিলে না করে থাকেন তাহলে না করবেন। আর যদি এসআইআরের পর নাম বাদ না যায় ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে তো এই ক্ষেত্রে আপনার প্রযোজ্য নয়, তাহলে আপনি এখানে ক্লিক করবেন বা দাগ দেবেন। যেহেতু আপনার নাম এসআইআরের পরে বাদ যায়নি, ভোটার লিস্টে নাম আছে, তাহলে তো আপনি ট্রাইব্যুনালে আপিল করবেন না, তাই প্রযোজ্য নয়, এই জায়গাটাই আপনি দাগ দেবেন। ঠিক একইভাবে আপনার পরিবারের সমস্ত যে সদস্যগুলো আছে তারা যদি ট্রাইব্যুনালে অ্যাপিল করে থাকে তাহলে সেই জায়গাটা ফিল আপ করতে হবে। আর যদি না অ্যাপিল করে, যদি নাম থাকে তাহলে প্রযোজ্য নয়, এই জায়গাটাই আপনি দাগ দেবেন। এবার আপনার পরিবারের যারা শিশুরা আছে কোথায় পড়াশোনা করছে, শিশুর নাম, শিশুর শ্রেণী, কোন শ্রেণীতে পড়াশোনা করছে, বিদ্যালয়ের নাম দিতে হবে এবং বিদ্যালয়ের ধরন, কোন বিদ্যালয়ে পড়াশোনা করছে, সরকারি সাহায্যপ্রাপ্ত স্পন্সর্ড বিদ্যালয় হলে এখানে দাগ দেবেন, বেসরকারি বা প্রাইভেটে হলে এখানে দাগ দেবেন। তারপরে দেখুন অনেকে স্বীকৃত মাদ্রাসায় পড়ে বা অন্যান্য মাদ্রাসায় পড়ে বা অন্যান্য জায়গায় যদি পড়াশোনা করে থাকেন সেক্ষেত্রে আপনার যেটা হবে সেখানে আপনাকে দাগ দিতে হবে। এবং ঠিক একইভাবে আপনার যদি অনেক শিশু সদস্য থাকে, শিশু সদস্য 2, শিশু সদস্য 3, সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। একইভাবে শিশুর টিকাকরণ, আপনার বাড়িতে যে সমস্ত শিশুরা আছে যদি টিকা পেয়ে থাকেন তাহলে প্রথমটাই দাগ দেবেন, আর যদি টিকা না হয় তাহলে দ্বিতীয়টাই দাগ দেবেন। এবং প্রত্যেকটা শিশু সদস্যর জন্য এইভাবে আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে আপনার পরিবারের যদি কেউ ডিবিটির মাধ্যমে কোনো সরকারি প্রকল্পের টাকা পেয়ে থাকে সেটা আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমেই দেখুন পরিবারের প্রধান আছে, যদি আপনি কোনো ডিবিটির মাধ্যমে কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে হ্যাঁতে দাগ দেবেন, আর যদি না পান তাহলে নাতে দাগ দেবেন। যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে কোন প্রকল্পের টাকা পাচ্ছেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করে আপনাকে সেটা লিখতে হবে। এবং একইভাবে পরিবারের অন্যান্য সদস্যগুলো যদি এরকম ডিবিটির মাধ্যমে কোনো টাকা পেয়ে থাকে তাহলে কিন্তু এগুলো লিখতে হবে। এবারে দেখুন এখানে আর কিছু নেই, এখানে জাস্ট সই করবেন, এই সহমতে দাগ দেবেন, সই করলেই আপনার মোটামুটি ফর্মটা ফিল আপ হয়ে যাবে। এরপরে বাকি যে সমস্ত তথ্যগুলো আছে এগুলো হচ্ছে সরকারি ব্যবহারের জন্য, এইগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে না। তো এই ছিল ভিডিও, আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরে গেছেন। এরপরেও যদি কোনো বিষয় নিয়ে সন্দেহ থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।